ঈশার সাথে আমার সরাসরি কথা বলতে হবে। ও আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। ওর মুখ দেখে আমি আজকে বুঝতে পারছি। আর শোন, বাড়ির কাউকে জানানোর কোনো দরকার নেই যে ঈশাকে আমরা খুঁজে পেয়েছি। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি। সাইদ চলে যেতেই জিসান পুনরায় চাঁদের দিকে নজর রেখে বিড়বিড় করে বলে, ঈশার 4 বছরের একটা বাচ্চা আছে। তাহলে কি ও আবার বিয়ে করেছে? না না, এটা ঈশা করতে পারে না। ও যদি কাউকে বিয়ে করে থাকে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না, এটা ঈশা জানে। কিন্তু ঈশান শুয়ে আছে ঈশার সাথে আর ঈশা ঈশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মামাম, হুম। আমার পাপা কবে আসবে? সবার পাপালা ঘুরতে নিয়ে যায় আমার বন্ধুদের, কিন্তু আমার পাপা তো আমার কাছে কোনো দিন আসেনি। জানো, তখন আমার বন্ধুরা ওদের পাপার সাথে ঘুরলে তখন আমার খুব মন খারাপ হয়। পাপা খুব পটা, আমার কাছে আসে না, খুব পটা পাপা। না সোনা, তোমার পাপা পচা না। আসলে তোমার পাপা তো এখানে নেই। যখন এখানে আসবে তখন তোমাকে খুব ভালোবাসবে, দেখে নিও। সত্যি পাপা আসবে? কিন্তু কবে? চলে আসবে সোনা, তুমি এখন ঘুমাও। না, তুমি আমাকে আগে বলো পাপা কবে আসবে আর আমাকে নিয়ে ঘুরবে। তোমার পাপা চলে আসবে কাজ শেষ হলে। এখন তুমি ঘুমাও, আর কালকে আমি তোমাকে নিয়ে ঘুরবো। সত্যি? ঈশা ঈশানের কপালে একটা চুমু দিয়ে বলে। হুম, এবার তুমি ঘুমাও। ঈশা ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যালকনিতে চলে যায়। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে আফসোসের সুরে বলে, কি পোড়া কপাল আমার ছেলেটার। বাবার আদর পেল না, আমিও আমার বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা পেলাম না। আর আজকে আমার ছেলেটাও ওর বাবার ভালোবাসাটুকু পেল না। ঈশা দু চোখ বন্ধ করে জিসানের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। হঠাৎ করে ঈশার ফোনটা বেজে ওঠে। ঈশা ফোনটা ধরে। ঈশা হ্যালো। ম্যাডাম, আমি রিয়াজ। ও রিয়াজ, বলুন। ম্যাডাম, একটা খুশি সংবাদ আছে। কি? ম্যাডাম, জিসান চৌধুরী আমাদের সাথে ডিলটা ফাইনাল করেছেন। তাই উনি আপনার সাথে একটু বসতে চান এই ডিলটার বিষয় নিয়ে। তাই উনি জানতে চাইছেন আপনার সময় কখন হবে। মনে মনে বলে, আমি কি করে আবার ওনার মুখোমুখি হব? আমি যদি ওনার সামনে দুর্বল হয়ে যাই তাহলে যে প্রবলেম হয়ে যাবে। কিন্তু এই ডিলটা যে আমাকে নিতেই হবে কোম্পানির ভালোর জন্য। ম্যাডাম, আপনি লাইনে আছেন কি? হুম, ওনাকে বলে দেন আমি কালকে ওনার সাথে বসতে পারবো না। পরের দিন আমি ওনার সাথে মিট করে নিব। উনি ওকে ম্যাডাম। উনি সবকিছু জেনে যায়নি তো যে আমার একটা বাচ্চা আছে? তাহলে তো গন্ডগোল হয়ে যাবে একটা। কি করব আমি এখন? ঈশা সারাটা রাত টেনশন করেই কাটিয়ে দিল। সকাল 11টায় ঈশা ঈশানকে নিয়ে মার্কেটে এসেছে খেলনা কিনে দেওয়ার জন্য। মাম্মাম, আমি এই দেদি বিয়ারটা নিব। এটা ঠিক আছে, দাঁড়াও। ঈশা ঈশানের জন্য টেডি বিয়ার কিনে বলে। এই যে তোমার টেডি বিয়ার। ঈশা টেডি বিয়ারটা কিনে তাকিয়ে দেখে ঈশান তার পাশে নেই। ঈশান, ঈশান কোথায় গেল? এই যে ভাইয়া, আমার বাসায় একটা বাচ্চা ছিল, ও কোথায় গেছে কি দেখেছেন? ঈশান কোথায় গেল ছেলেটা? ঈশান। ঈশা চারদিকে ঈশানকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। ঈশার মাথা কাজ করছে না, কি করবে। হঠাৎ করে ঈশাকে ঈশান মাম্মাম বলে ডাক দেয়। ঈশান। ঈশা ঈশানকে জড়িয়ে ঈশানের সারা মুখে চুমু দিতে থাকে। ঈশানকে না দেখতে পেয়ে যে ঈশার প্রাণটা চলে যায় অবস্থা। ঈশান কোথায় চলে গিয়েছিলে তুমি মাম্মাকে না বলে? মাম্মামের কি চিন্তা হয় না তোমার জন্য? আর কখনো আমাকে না বলে কোথাও যাবে না। আচ্ছা মাম্মাম, এবার দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসছো তুমি? ঈশা এতক্ষণে লক্ষ্য করেনি তার সামনে যে কেউ দাঁড়িয়ে ছিল। ঈশা যে মানুষটার দিকে তাকালো তাতে যেন ঈশার মাথায় আকাশ ভেঙে পড়ে। জিসান ঈশার সামনে দাঁড়িয়ে আছে। ঈশার পাশেই ঈশান দাঁড়িয়ে আছে। ঈশা তারা মাম্মাম, জানো আমরা যখন বিদেশে ছিলাম তখন এই আঙ্কেলটার সাথে দেখা হয়েছিল। ঈশান চলো, তোমার দাদু ফোন করেছিল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। কিন্তু মাম্মাম, আমরা তো মাত্র আসলাম। ঈশান, তোমাকে আমি অন্যদিন আবার নিয়ে আসবো। না মাম্মাম, আমি এখন যাবো না। ঈশান, জেদ করো না। তাড়াতাড়ি করে চলে যেতে চাইলে জিসানের ডাকে থেমে যায়। ইস্যু, তোর কাছ থেকে আমি জাস্ট একটা কথা জানতে চাই। এই কথাটা জানার পরে আমি
তোর সামনে কোনো দিন আসবো না। আমি বুঝতে পারছি তুই আমাকে আর সহ্য করতে পারিস না। চিন্তা করিস না, আমার জন্য তোকে আর কষ্ট পেতে হবে না। ঈশা জিসানের এসব কথা শুনে বুকের ভেতরটা যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও ঈশা নিজেকে সামলিয়ে বলে, কি কথা তাড়াতাড়ি বলেন। ঈশান কি সত্যি তোর ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে। ওর বাবাকে? আমি সব কথা বলতে বাধ্য নই আপনার কাছে। কিন্তু আমার জানা দরকার ঈশানের বাবাকে। প্লিজ মিস্টার চৌধুরী, এটা একটা পাবলিক প্লেস, তাই কোনো সিন ক্রিয়েট করবেন না। আর আপনার প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পেরেছি, এখন আসি। কিছু না। ঈশা জিসানের সামনে থেকে চলে যায়। হয়তো ঈশা জিসানের সামনে আরো বেশিক্ষণ থাকলে কান্না করে দিত। জিসান মনে মনে বলে, আমাকে জানতেই হবে ঈশান কার ছেলে, কিন্তু কি করে জানবো আমি? কি করে? ঈশা গাড়িতে বসে আছে আর জিসানের প্রতিটা কথা ঈশার কানের কাছে বাজছে। ঈশা নিজের চোখের পানিটা আটকে রেখেছে শুধুমাত্র ঈশানের জন্য। মাম্মাম, ওই আঙ্কেলটা কি বললো এই থোপ? শোনা, আমি আর পারছি না এই কষ্ট সহ্য করতে। ওনার এই মলিন চেহারা যে আমি দেখতে পারছি না, কিন্তু ওনার এই অবস্থা কেন? রুহি আপুকে ওনার খেয়াল রাখতে পারে না? আর রাখবেই বা কি করে? রুহি আপুর তো ছোট্ট একটা বেবি আছে। মামুনি আর জিসা ওরা কেমন আছে? ওদেরকে যে দেখতে খুব ইচ্ছা হয় আমার। না, দুর্বল হলে চলবে না। আমাকে এই শহর থেকে চলে যেতে হবে যত সম্ভব তাড়াতাড়ি। যাওয়ার আগে আমাকে এই ডিলটা শেষ করে যেতে হবে, না হলে বাবার কোম্পানির লস পূরণ করতে পারবো না। ঈশা মনে মনে এসব ভেবে চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ে। এভাবে কিছুটা দিন কেটে যায় ঈশা আর জিসানের দূরত্ব দিয়ে। এর মাঝে সময় করে জিসান তালুকদার বাড়িতে আসে। জিসান বসে আছে এখলাস তালুকদার আর আয়েশা বেগমের সামনে। ঈশা আর ঈশান তখন বাড়িতেই ছিল। ঈশা ঈশানকে নিয়ে অফিসে চলে গেছে, আর সেই সুযোগে জিসান তালুকদার বাড়িতে এসেছে। আপনাদের সাথে আমি কেন দেখা করতে এসেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি এমন কিছু বলি নাই যে আপনি এটা বুঝতে পারছেন না। আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন। আর প্লিজ, আমি চাই আপনি আমাকে সব খুলে বলুন প্লিজ, অন্তত ঈশার কথা ভেবে। আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু প্লিজ আঙ্কেল, আমি সব জানতে চাই। 5 বছর আগে কি হয়েছিল? আর ঈশানকে কে ওর বাবা? তুমি শান্ত হও, আমি আজকে তোমাকে সব কিছু বলবো। আমি আর ঈশার কষ্ট সহ্য করতে পারছি না, তার জন্য আমাকে যে তোমায় সব বলতে হবে। 5 বছর আগে আমার মেয়ে মারা যায়। ওকে আমরা দাফন করে বাড়ি ফিরেছিলাম। আয়েশা তখন খুব ভেঙে পড়েছিল। বাড়ি ফেরার পথেই হঠাৎ করেই ঈশা আমাদের গাড়ির সামনে চলে আসে। ড্রাইভার সাথে সাথে ব্রেক করে, না হলে হয়তো ঈশান এই পৃথিবীতে আসতো না। ঈশা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। আমরা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যাই, আর হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারে ঈশা 4 সপ্তাহের প্রেগনেন্ট। আর যখন ঈশা জানতে পারে ও প্রেগনেন্ট, তখন ও ভীষণ অবাক হয়ে যায়। ওর বেবির কোনো ক্ষতি হয়নি। ঈশার যখন জ্ঞান ফিরে, তখন আমরা ওকে জিজ্ঞেস করি, মা তোমার বাড়ি কোথায়? বাড়ি? আমার কোনো বাড়ি নেই। তাহলে তুমি কোথা থেকে আসলে? তুমি কোথা থেকে আসলাম? না, আমাদের সব খুলে বলো, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দিব। আমি ওই বাড়িতে ফিরে যাব না। ওই বাড়িতে যে আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই। মানে কান্নায় ভেঙে পড়ে ঈশা। আয়েশা বেগম ঈশাকে জড়িয়ে ধরে, তুমি শান্ত হও মা, তোমাকে যে নিজেকে ঠিক রাখতে হবে, না হলে যে বেড়ে উঠছে তোমার মাঝে সে কি করে সুস্থ থাকবে? মানে কি? এটা হলো তুমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ মা। ঈশার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ঈশা নিজের পেটে হাত রেখে মনে মনে বলে উঠে, ভাগ্যের কি খেলা, তাই না? তোর নিজের বাবার পরিচয়টুকু তুই পাবি না, কিন্তু তোর মায়ের পরিচয় তুই বাঁচাবি। তা মা, তাহলে তুমি কোথায় যাবে? ইখলাস তালুকদারের কথা শুনে নরম গলায় বলে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও নেই। একটা কথা বলবো তোমায় মা। আসলে আজকে আমি আমার নিজের হাতে আমার মেয়েকে কবরে শুয়ে এসেছি, আর আজকেই তোমাকে আমাদের মাঝে পাঠিয়েছে, তাই আমরা চাই তুমি আমাদের কাছে থাকো। তো আপনারা তো আমাকে ভালো করে চেনেন না। কে কেমন মানুষ সেটা আমি বুঝতে পারি মা, তার চোখ দেখেই।
আমার এক মেয়েকে আমাদের কাছ থেকে বোরাল্লা কেড়ে নিয়েছে তো কি হয়েছে? তোকে তো আমাদের কাছে পাঠিয়েছে আমার মেয়ে করে। আর আমরা জানতে চাই না তোর অতীত কি ছিল। যখন তোর ইচ্ছে হবে তুই নিজে আমাদেরকে বলবি। কি রে, হবি তো তুই আমার মেয়ে? আয়শা বেগমের কথা শুনে ঈশা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। একদম কান্না করবি না। তোকে এখন নিজেকে শক্ত রাখতে হবে। বর্তমান তার মানে ঈশান আমার সন্তান, আর এই কথাটা আমাকে ঈশা বলার প্রয়োজনই করলো না। এটা ঈশা ঠিক করেনি, এর শাস্তি ওকে পেতেই হবে। ওর সাহস কি করে হলো আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখার? শেষের কথাটা জিসান মনে মনে বলে। ঈশান দাদু ভাই তোমার সন্তান। আমি চিনতেই পারলাম না আমার সন্তানকে, এত কাছে থাকতেও। একেই বলে দুর্ভাগ্য বাবা। 5 বছর ধরে ঈশা আমাদের কাছে আছে। তুমি কেন আমার মেয়েটার সাথে এমন করলে? কি দোষ করেছে ও? জানো এই 5টা বছর আমার মেয়েটা কি কষ্টে কাটিয়েছে? এই 5 বছরে প্রত্যেকটা রাত আমার মেয়েটা কেঁদে কেঁদে কাটিয়েছে। তুমি বুঝতে পারছো আমার মেয়েটা কি করে কাটিয়েছে এই 5টা বছর? তুমি যে কষ্টটা দিয়েছো সেই কষ্টটা কি করে একটা মেয়ে সহ্য করবে? মেয়েদের সবথেকে কাছের মানুষ হয় নিজের স্বামী, আর তুমি ওর স্বামী হয়ে তুমি ঠকালে। ঈশা বেগমের কথা শুনে জিসান তড়িৎ বেগে বলে। না, আমি ওকে ইচ্ছে করে ঠকাইনি। আমি একটা খারাপ পরিস্থিতির মাঝে পড়ে গিয়েছিলাম, তার জন্য আমি ওকে বাঁচাতে ওর সাথে এমন করতে বাধ্য হয়েছি। কিন্তু এখন ওকে আমি আর কষ্ট পেতে দিব না। প্লিজ জিসান, আমার মেয়েটার এই কষ্ট থেকে বাঁচাও। হ্যাঁ মা, আমি আমার ইস্যুকে আর কষ্ট পেতে দিব না। মা বলে ডাকলে তুমি আমাকে? আপনি আমার ইস্যুর মা, তাই আজকে থেকে আপনিও আমার মা। দোয়া করি বাবা, তোমাদের মাঝে যেন সব ভুল বোঝাবুঝি মিটে যায়। জিসান তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ করে অফিসে যায়। অফিসে ঢুকে দেখে ঈশান বল নিয়ে একা একা খেলা করছে। জিসান আস্তে আস্তে করে ঈশানের দিকে এগোচ্ছে। আরে আঙ্কেল, তুমি কখন এলে? ঈশান ঈশানের সামনে হাঁটু গেড়ে বসে ঈশানের কপালে একটা চুমু দেয়। জিসানের দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। হুম। আঙ্কেল, তোমার কি হইতে? কাঁদো কেন? ঈশান জিসানের চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দেয়। জিসান দু চোখ বন্ধ করে নেয় ঈশানের ছোঁয়া পেয়ে। এটাই জিসানের প্রথম ছোঁয়া যেটা জিসান চোখ বন্ধ করে অনুভব করছে। কেঁদো না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। ঈশান বাবা, একটা কথা বলবো? কি? আমাকে একবার পাপা বলে ডাকবে? কেন? তুমি তো আমার পাপা নো, তাহলে তোমাকে পাপা বলে ডাকবো কেন? প্লিজ ঈশান, একবার ডাকো প্লিজ। ঠিক আছে, তোমাকে আমি পাপা আঙ্কেল বলে ডাকবো, কিন্তু তার জন্য কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমার সাথে তোমাকে বল খেলতে হবে। ঠিক আছে, খেলবো। অমিত, প্রমিস। বাবা আঙ্কেল। জিসানের বুকের ভেতরটা যে একটা শান্তি অনুভব করছে ঈশানের মুখে বাবা ডাকটা শুনে। এবার চলো আমরা খেলি। তুমি বল খেলবে তাই তো? হুম। তুমি আর আমি একা খেলবো কেন? আমরা আরো অনেকে খেলবো। সত্যি? চলো আমার সাথে। আমার বাবা আঙ্কেল খুব ভালো। ঈশান জিসানকে জড়িয়ে ধরে জিসানের গালে একটা চুমু এঁকে দেয়। জিসান নিজের গালে হাত ছোঁয়। জিসান ভাবতেই পারছে না ওর জীবনেও এমন একটা দিন আসবে। জিসান ঈশানকে কোলে তুলে নেয়, বলে। চলো এবার আমরা যাই। হুম। জিসান ঈশানকে নিয়ে গাড়িতে বসায়। জিসানও গাড়িতে উঠে বসে মায়ের নাম্বারে ফোন করে বলে। মা, সব কিছু রেডি রেখো, আমি তোমার নাতিকে নিয়ে আসছি। জিসান শুন, যা কেটে দিল। জিসা মায়ের পাশেই দাঁড়িয়ে বলে। মা, কি হয়েছে? জিসান ফোন দিয়ে কি সব বলল? কি বলছে ভাইয়া? বললো আমার নাতনি নিয়ে আসছে। মানে? ঈশা সারা অফিস ঈশানকে খুঁজে বেড়াচ্ছে। ঈশানকে না দেখতে পেয়ে ঈশা পাগল হয়ে যাচ্ছে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না।
ঈশা ঈশানকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। ভাঙা গলায় বলা শুরু করে, ঈশান বাবা, তুই কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? একবারও কি ভাবলি না তোর মাম্মামের কথা? তোকে ছাড়া কি করে থাকবো? না, দেরি করলে চলবে না। ঈশানকে আমায় খুঁজে বের করতেই হবে। কিন্তু আমি একা কি করে খুঁজবো ঈশানকে? না জানি ও কোথায় চলে গেছে। ভাইয়াকে কি জানাবো ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে? না থাক, আমি নিজেই আমার ছেলেকে খুঁজে বের করব। এদিকে জিসানের পাশে দাঁড়িয়ে আছে ঈশান, আর বাড়ির সবাই জিসান আর ঈশানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসান সবার দিকে তাকিয়ে প্রশ্ন করে। কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সকলে? সালিয়া বেগম অবিশ্বাস্য গলায় বলে, না মানে তুই ফোনে কি সব বললি আমার নাতনি নিয়ে আসছিস? হ্যাঁ, নিয়ে এসেছি তো, এই যে তোমার নাতি। ঈশানকে দেখিয়ে কথাটা বলে জিসান। সালিয়া বেগম একই স্বরে বলে, আমি ঠিক বুঝতে পারছি না জিসান, ও আমার নাতনি কি করে হয়? জিসান ভাবলেশীন ভাবে বলে, কেন, আমার ছেলে মানে তোমার নাতি হয় না? হে হয়, কিন্তু ভাইয়া তুমি বিয়ে করলে কবে? আর কাকে বা বিয়ে করেছো আমাদের না জানিয়ে? জিসার কথা শুনে সালিয়া বেগম চোখ বড় বড় করে বলেন, জিসান বাবা, তুই বিয়ে করেছিস আমাদেরকে না জানিয়ে, আর আমরা তোর বিয়ে দেওয়ার জন্য কত মেয়ে খুঁজে বেরিয়েছি। জিসান মায়ের কথা শুনে ভ্রু কুঁচকে বলে, কি, তুমি আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছিলে? সালিয়া বেগম কাচুমাচু হয়ে বলে, না মানে আমি আসলে হয়েছে হয়েছে, আর না মানে আসলে করতে হবে না। তোমার নাতি এসেছে এই বাড়িতে, প্রথম আদর যত্ন করবে না? হ্যাঁ আমার নাতনি এসেছে, আর আমি আদর করব না তা কি করে হয়? কিন্তু সালিয়া বেগম জিসানের দিকে তাকিয়ে আর কিছু না বলে ঈশানকে কোলে তুলে এনে সোফাতে বসিয়ে আদরি স্বরে বলে, তোমার নাম কি দাদু ভাই? ইথান। ও মা, কত সুন্দর নাম আমার দাদু ভাইয়ের। আমার পাপা লিখেতে এই নামটা মাম্মাম বলেছে। তোমার মাম্মা কোথায়? মাম্মাম তো অপিতে, আমি বাবা আঙ্কেলের সাথে এখানে খেলতে এসেছি। সালিয়া বেগম অবাক হয়ে বলেন, বাবা আঙ্কেল, এই বাবা আঙ্কেলকে? জিসানের মাঝে বলে, মা, তোমাকে পরে আমি সব বুঝিয়ে বলছি। জিসান, তুই কি কিছু লুকোচুরি করছিস আমাদের কাছ থেকে? কি লুকোচুরি করছিস? জিসান উচ্চ স্বরে ডাকে, আসমা, হ্যাঁ ভাইজান। ঈশানের সাথে তুই খেলা কর গিয়ে। আচ্ছা। জিসান ঈশানের কাছে গিয়ে বসে ঈশানের মাথায় হাত বুলিয়ে বলে, ঈশান বাবা, তুমি এখন ওই আন্টিটার সাথে খেলা করো গিয়ে, আমি একটু পরে আসছি তোমার কাছে। ঠিক আছে। ওরা চলে যেতেই সালিয়া বেগম বলেন, জিসান, তুই কি লুকাচ্ছিস আমাদের কাছ থেকে বলতো? আর ঈশানের মাকে, ও কি সত্যি আমার নাতি? হ্যাঁ মা, ও এই বংশের ছেলে, আমার রক্ত ওর শরীরে বইছে। মা, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, সব কিছু তুমি বুঝে যাবে। জিসানি এক বাক্যের কথাটা বলে উপরে চলে যায়, আর ওদিকে ঈশা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ঈশান, তুই কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? এখন তোকে আমি কোথায় খুঁজবো? কোথায় বাবা মাকে কি জানাবো? না, বাবা মাকে কি জানাবো? না, এমনি ওনারা অসুস্থ, যদি জানি ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আরও টেনশন করবে, তখন আরও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমি ঈশানকে কোথায় খুঁজবো? সারা অফিস খোঁজা হয়ে গেছে কিন্তু কোথাও নেই ঈশান। তাহলে কি ভাইয়া ওকে কোথায় নিয়ে গেছে? কিন্তু তা কি করে হবে? উনি তো এখন নিজের অফিসে, হয়তো ঈশানকে কি কেউ কিডন্যাপ করেছে? কিন্তু কিডন্যাপ করলে তো এতক্ষণে মুক্তিপণের জন্য কল দিত, কেউ তো কল দেয়নি। হঠাৎ করে ঈশার ফোনে একটা কল আসে। ঈশা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে ফোন। ঈশা তাড়াতাড়ি করে ফোনটা পিক করে। হ্যালো, কে বলছেন? হ্যালো মাম্মাম, আমি ইথান। ঈশান, তুমি কোথায় বাবা? কোথায় চলে গেছো মাম্মামকে না বলে? বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল কে ঈশান? আর তুমি কোথায় আছো এখন? মাম্মাম, তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো কেমন? ঈশান আমার কথাটা বলে ফোনটা কেটে দিল। ঈশার ফোনে সাথে সাথে একটা মেসেজ আসে।
ঈশা মেসেজটা চেক করে দেখে একটা ঠিকানা দেওয়া। ঈশা ঠিকানাটা ভালো করে চেক না করেই তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে বলে, ড্রাইভার তাড়াতাড়ি চলো, এই যে এই ঠিকানাতে যেতে হবে। ফোনে মেসেজটা ড্রাইভারকে দেখিয়ে বলে, জিসান বাবা, আমার ঈশান্ত দেখি কত সুন্দর করে কথা বলতে পারে। দেখতে হবে না ছেলেটা কার। বাঁকা হেসে মনে মনে বলে, এবার দেখি মিসেস ঈশা চৌধুরী, তুই কি করে পালিয়ে যাস আমার কাছ থেকে। তোকে তো আমার খাঁচায় এখন আমি বন্দি করেই ছাড়বো। ঈশা তাড়াতাড়ি করে বাড়ির গেটের সামনে আসে। ঈশা বাড়িটার দিকে তাকিয়ে চমকে উঠে। ঈশা বাড়িটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। 5 বছর পর ঈশা আবারও এই চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। ঈশান কি তাহলে ওনার সাথে এখানে এসছে? না না, আমি ভেতরে যেতে পারবো না। ভেতরে গেলে যে আমাকে নিয়ে একটা ভেজাল শুরু হবে। রুহি আপু আমাকে দেখলে ওনার সাথে হয়তো ঝগড়া হবে, কিন্তু ভেতরে না গিয়েও তো উপায় নেই। ঈশানকে গিয়ে আনতে হবে। যে যাই বলুক আমাকে আজ এই বাড়ির ভেতরে যেতেই হবে, অন্তত ছেলেটার জন্য। দেয়ালের চারপাশে শুধু ঈশার ছবি। কোনো ছবিতে হাসি মুখে রয়েছে, কোনোটাতে ঠোঁট ফুলিয়ে রেখেছে, কোনোটাতে আবার কাদো কাদো মুখ করে রেখেছে। আজ থেকে 5 বছর আগ পর্যন্ত জিসানের সাথে ঈশা যত মুহূর্ত কাটিয়েছে সেই সব ছবি দেয়ালে লাগানো। বেডের মাথার দেয়ালে আছে জিসান আর ঈশার ছবি, যে ছবিটাতে ঈশা বসে আছে জিসানের কোলে। ঈশা সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না সে। জিসান ঈশার পেছনে এসে দাঁড়িয়ে এটা কাশি দেয়। ঈশা পেছন ফিরে তাকিয়ে বলে, এসবের মানে কি? কোন সবের? এই ঘরে আমার ছবি কেন? 5 বছর ধরে এই ঘরে ছবিগুলো আছে। আপনার স্ত্রী আপনাকে কিছু বলে নাই যে এই ছবিগুলো এই ঘরে কেন? জিসান বিস্মিত নয়নে ঈশার দিকে তাকিয়ে বলে, আমার স্ত্রী মানে? আমার স্ত্রী কেন কিছু বলবে তার ছবিগুলো এখানে থাকলে? কেন আপনার স্ত্রী রুহি কিছু বলে নাই আপনাকে? আমি তো রুহি আপুর বড় শত্রু, তাই রুহি আপু নিশ্চয়ই চাইবে না ওর ঘরে আমার ছবি। হোয়াট? রুহি আমার স্ত্রী মানে কি বলতে চাইছিস তুই? আমি যাওয়ার পর আপনি রুহি আপুকে বিয়ে করেন নাই মিস্টার চৌধুরী। বাহ, অসাধারণ। তুই আমাকে এতটা অবিশ্বাস করিস ইস্যু? অবিশ্বাস মানে? জিসান ঈশার বাহু ধরে বলে রাগী গলায়, এতটা? আসলে তুই আমাকে কোনোদিন ভালোই বাসিসনি, তাই এতটা অবিশ্বাস করিস আমাকে। ভালোবাসলে হয়তো এতটা অবিশ্বাস করতি না তুই আমাকে। অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতি আমি কেন এসব করেছি। কিন্তু না, তুই আমাকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেলি। তাহলে আজকে হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না। আমার হাত পা না হয় বাঁধা ছিল, কিন্তু তোর হাত পা তো বাঁধা ছিল না। তোকে আমি অনেকবার এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে এড়িয়ে চলতি। আমি তোকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, পাগলের মতো ভালোবেসেছি। একবারও কি আমার কথাটা ভেবে দেখেছিস আমার কি অবস্থা হতে পারে? যে লোকটা তোকে এত কাহিনী করে বিয়ে করলো, সেই লোকটা তোকে এভাবে ঠকাবে ভাবলি কি করে তুই? একটু গভীরভাবে ভেবে দেখতি যদি, তাহলে বুঝতি হয়তো কোনো কারণ ছিল যার জন্য এমনটা করতে বাধ্য হয়েছিলাম আমি। কিন্তু তুই জানিস তোকে আমি এই 5 বছর কোথায় কোথায় খুঁজেছি, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাই। যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে বের করাটা খুব মুশকিল হয়ে যায়। আর তুই কি করে পারলি ঈশানের কথাটা আমার কাছ থেকে লুকিয়ে যেতে? ও যে আমার সন্তান একবারও জানানোর প্রয়োজন বোধ করলি না? আমার লাগছে হাতে, প্লিজ ছাড়ুন। আমি জিসান দাঁতে দাঁত চেপে বলে, এই
এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।